সুপ্রিয় শিক্ষার্থীরা, গলিয়াপ্রদ সরকারি কলেজ সিংড়া নাটোরের হিসাব বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনলাইন ক্লাস নিব ২০২২ সালের এইচএসসি পরীক্ষার যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি রয়েছে তার আলোকে এটা ১৬তম ক্লাস হিসাব বিজ্ঞান প্রথম পত্র। সেখানে ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা ও উদ্দেশ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম অরুণ কুমার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, গলিয়াপ্রদ সরকারি কলেজ, সিংড়া, নাটোর। তো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা, কনসেপ্ট অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে, আমরা প্রথমে একটাকে সংজ্ঞা দেখি, সংজ্ঞাটা আমরা বিস্তারিত পরে আলোচনা করব। বলছে যে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে যে গরমিল দূর করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তো এখানে সংজ্ঞা বোঝার আগে কিছু টার্ম আছে, টার্মগুলো আমাদের আগে ভালোভাবে বুঝতে হবে। যেমন প্রথমে বলছে নগদান বই ও ব্যাংক বিবরণীর মধ্যে গরমিল দূর করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে ব্যাংক সমন্বয় বিবরণী বলে। তাহলে এখানে গুরুত্বপূর্ণ মোট বিষয় রয়েছে আমাদের 5টি। একটা হচ্ছে নগদান বই, তারপর একটা হচ্ছে ব্যাংক বিবরণী, আরেকটা হচ্ছে গরমিল কেন হয় সেটা, এবং বিবরণী জিনিসটা কি, আরেকটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী কি। আমাদের স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা আমাদের জন্য সহজ হবে। এখন কথা হচ্ছে যে যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনেকেরই ব্যাংকে অ্যাকাউন্ট লেনদেন করে, তাদের ক্ষেত্রে এটা বোঝা আরো একটু সহজ। তবে যাদের নাই তারাও বুঝতে পারবে, অসুবিধা নাই। কিন্তু ব্যাংক হিসাব থাকলে তাহলে দেখা যাচ্ছে তাদের জন্য প্র্যাকটিক্যালি বোঝাটা একটু সহজ হয়। তো আমরা শুরুতেই কথা বলবো নগদান বই নিয়ে। আমরা হচ্ছে হিসাব বিজ্ঞানের নগদান বই একটা হচ্ছে চ্যাপ্টার আছে, সেখানে আমরা নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয় সেটা নিয়ে আমরা কাজ করেছি। তো এখানে আমরা নগদান বই আগে ভালো করে বুঝে নিই। নগদান বইটা হচ্ছে যে আমানতকারী, আমানতকারীটা কে, যে ব্যাংকে হিসাব খুলবে সেই হচ্ছে আমানতকারী। অর্থাৎ হচ্ছে যে যার ব্যাংক অ্যাকাউন্ট আছে, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে, অথবা যে প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে। আমরা মূলত প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্টকেই বুঝবো, প্রতিষ্ঠানকে আমরা আমানতকারী বলবো। এই আমানতকারী তার নিজস্ব একটা বই থাকে, সেটা নিজের কাছে থাকে, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের হচ্ছে যারা ওই প্রতিষ্ঠানের যিনি হিসাব রক্ষক আছেন ওনার কাছে এই বইটা থাকে। হুম। এই বইটার নামই হচ্ছে নগদান বই। যে বইয়ে ওই হিসাব রক্ষক যিনি থাকেন অর্থাৎ অ্যাকাউন্টেন্ট, তিনি ওই প্রতিষ্ঠানের মোট নগদ টাকা এবং সারা মাস বা বছর যাই হোক সে সময়ের জন্য ব্যাংকের সাথে যে লেনদেনগুলো হয়, চেকের মাধ্যমে অথবা টাকা জমা দেওয়া অথবা টাকা উঠানো বা ব্যাংক থেকে কোনো বিল পরিশোধ করা, যাক বিভিন্নভাবে যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো একটা বইতে সংরক্ষণ করে, যে বইটার নাম হচ্ছে ক্যাশ বই। এই ক্যাশ বই বা নগদান বই বলে। এটা থাকবে কোথায়? এটা কিন্তু থাকবে হচ্ছে সরাসরি যে হিসাবটা ব্যাংকে খুলেছে অর্থাৎ আমানতকারী, অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কাছে থাকবে। এই বইটাতে ব্যাংকের মানুষের কোনো হাত দেওয়ার সুযোগ নেই, কারণ এই বইটা তো ব্যাংকের কাছে থাকবে না। আমানতকারী এই বইটা কেন সংরক্ষণ করে? তার নিজস্ব হিসাব সংরক্ষণের জন্য এটা রাখে, এই নগদান বইটা। আচ্ছা, তো নগদান বইয়ের স্যাম্পলটা কিরকম হয় দেখতে? যে এরকম আমাদের ডেট থাকে, বিস্তারিত থাকে, ফোলিও নাম্বার, ক্যাশ বুক, ব্যাংকের টাকা থাকে। এগুলো আমাদের আগের যে চ্যাপ্টার ছিল সেখানে বিস্তারিত এগুলো আলোচনা করা আছে। আচ্ছা, তো সেই ক্লাসে আমরা এগুলো দেখেছি। তো এরকম একটা স্যাম্পল ক্যাশ বুক থাকে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের ক্যাশ বুকের সংজ্ঞাটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আসি ব্যাংক বিবরণী, ব্যাংক স্টেটমেন্ট যেটাকে বলে। এই ব্যাংক বিবরণীটা হচ্ছে যে এইটা থাকে হচ্ছে ব্যাংকের কাছে। আমরা যখন ব্যাংকে হিসাব খুলি, আগের হিসাবের মতো এখন তো ব্যাংকে সম্পূর্ণ কম্পিউটারাইজড হিসাব হয়। আগে যেরকম খাতায় উঠাতে হতো, ব্যাংকেরও নিজস্ব একটা বই থাকতো, যে বইতে তারা হচ্ছে যে আমানতকারী আছে তার নামে নামে একটা করে হচ্ছে হিসাব সংরক্ষণ করত। তো
তো এখন বর্তমানে সেই হিসাবটা কম্পিউটারাইজ ভাবে সংরক্ষণ করে। আমরা যখন কোনো টাকা জমা দিব বা টাকা উঠাবো বা চেক জমা দিব, চেক উঠাবো সবকিছু তারা কম্পিউটারের সঙ্গে এন্ট্রি দেয় এবং কম্পিউটারের মধ্যে সব ধরনের হিসাবই সংরক্ষিত থাকে। সেটা যখন আমাদের যত তারিখ থেকে যত তারিখ দরকার সেটা ব্যাংকে বলে দিলেই কম্পিউটার থেকে তারা আমাদেরকে একটা কাগজ প্রিন্ট দিয়ে দিবে, যেটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণীতে তাহলে কি কি থাকবে? এই ব্যাংক বিবরণীতে থাকবে হচ্ছে যে, যে আমানতকারী থাকলো সেই আমানতকারীর নাম থাকবে, হিসাবের নাম্বার থাকবে এবং সে যত তারিখ থেকে যত তারিখ পর্যন্ত, দেখা যাচ্ছে যে অনেক প্রতিষ্ঠান জানুয়ারি মাসের ১ তারিখে শুরু করে এবং ডিসেম্বর মাসের ৩১ তারিখে হচ্ছে শেষ করে বছর। তাহলে ১ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত তার ব্যাংকে কি, কি লেনদেন সে করেছে ব্যাংকের সাথে সবকিছু এই ব্যাংক স্টেটমেন্টের মধ্যে উল্লেখ থাকবে তারিখ সহ। মানে টাকা জমা দেওয়া, টাকা উঠানো, চেক জমা দেওয়া, চেক উঠানো, ব্যাংক থেকে সুদ দিল, ব্যাংক চার্জ কেটে নিল। যা কিছু করে সবকিছু এই ব্যাংক স্টেটমেন্টের ভিতরে উল্লেখ করা থাকবে। এই ব্যাংক স্টেটমেন্টটা দেখতে কিরকম হবে? এরকম হচ্ছে আমরা একটা ব্যাংকের স্টেটমেন্ট এখানে দিয়েছি যেখানে ওপেনিং ব্যালেন্স, কত টাকা জমা হলো, কত টাকা উঠানো হলো, কত তারিখ সহ A to Z এটার ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে নগদান বই, নগদান বইও একজন সংরক্ষণ করে আর হচ্ছে আমাদের ব্যাংক বিবরণী ব্যাংক সংরক্ষণ করে। তাহলে ২ টা প্রতিষ্ঠানে যেহেতু ২ জন হিসাবরক্ষক এগুলো সংরক্ষণ করেন, তা সেক্ষেত্রে মানে ওই প্রতিষ্ঠান মানে আমানতকারীর হিসাবের যে বই, নগদান বই এবং ব্যাংক বিবরণী এই ২ টার ভিতরে হিসাবের কোনো গরমিল হওয়ার কথা না। কারণ আমি যখন টাকা জমা দিচ্ছি বা আমানতকারী হিসাবে তখন আমানতকারীর বইয়ে আমি লিখছি। আবার যখন ব্যাংকে জমা দিচ্ছি ব্যাংকরাও কম্পিউটারে এন্ট্রি দিয়ে দিচ্ছে। অর্থাৎ আমারও যত টাকা জমা হিসাবে থাকার কথা ব্যাংকের বিবরণীতেও ঠিক তত টাকাই থাকার কথা। বা আমি যত টাকা উঠাচ্ছি আমার বইতে আমি এন্ট্রি দিচ্ছি। আবার ব্যাংকও তত টাকাই সরাসরি কম্পিউটারে এন্ট্রি দিচ্ছে। সুতরাং ২ জনের ভিতরে কোনো গরমিল হওয়ার কথা না। এখন এই গরমিলটা কেন হয়? এই গরমিলটা হওয়ারও কিছু কারণ আছে। সেই কারণগুলো মানে বের করে এই গরমিলগুলো দূর করার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন আমাদের বিবরণীটা কি? মানে আমাদের হিসাব এবং বিবরণীর মধ্যে একটা তফাৎ আছে। বিবরণী যেটা স্টেটমেন্ট সেটা কিন্তু হিসাব বিজ্ঞানের কোনো বাধ্যতামূলক ধাপ না। এটা যে আমাদেরকে করতেই হবে সেটা কোনো বিষয় না। অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের হিসাব চক্রের কোনো স্পষ্ট কোনো ধাপ না। এটা করা হয় কেন? আমাদের ব্যাংকের সাথে আমাদের লেনদেনটা ক্লিয়ার আছে কিনা, মানে ২ টার মিল আছে কিনা এটা খুঁজে বের করার জন্য। এই বিবরণীটা সম্পূর্ণটাই ঐচ্ছিক একটা মানে কাজ। এটা করার কোনো দরকার নাই যদি হিসাবে ঠিক থাকে। ২ ব্যাংক সমন্বয় বিবরণী এবং আমানতকারীর যে হিসাব নগদান বই, এই ২ টার ভিতরে যদি ঠিক থাকে তাহলে এই স্টেটমেন্ট করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখন হিসাব বিজ্ঞানে একটা নীতি আছে পূর্ণ প্রকাশ নীতি, যেটাকে ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল বলে। এই ফুল ডিসক্লোজার প্রিন্সিপাল অনুসারে আমাদের প্রত্যেকটা তথ্যই ব্যাখ্যা সহকারে উপস্থাপন করতে হয়। এখন ব্যাংকের সমন্বয় বিবরণী তৈরি করলে একটা সুবিধা হয় কি যে আমাদের এই নীতিটাকে মেনে চলা হয় যে আমাদের ব্যাংকের সাথে যে লেনদেনগুলো হয়েছে সেই লেনদেনগুলো আমরা স্পষ্ট আকারে উঠাইতে পারছি বা এটা মিল করতে পারছি এবং ব্যাখ্যা সহকারে সেটা লেখা থাকে যেটা বুঝতেও সুবিধা হয়। তো যাই হোক, এরপরে আসি আমাদের এই যে গড় মিলের কথা বললাম। গড় মিল কেন হয়? এখন ২ জন যদি সঠিকভাবে হিসাব সংরক্ষণই করে মানে প্রতিষ্ঠান এবং ব্যাংক, তাহলে অবশ্যই গরমিল হওয়ার কোনো কারণ নেই। কিন্তু কিছু কারণ আছে গরমিলের। তার মধ্যে ১ নম্বর কারণ হচ্ছে পরিবহনাধীন চেক। আমরা এগুলো নিয়ে বিস্তারিত পড়ব পরের ক্লাসে। আজকে আমরা একটু সাধারণ ধারণা রাখবো এটার। পরিবহনাধীন চেকটা কি? যে আমরা জানি যে ব্যাংকে যখন আমরা কোনো চেক জমা দেই, সেই চেকটা কালেকশন হয়ে আমার অ্যাকাউন্টে টাকাটা জমা হতে ২ থেকে ৪ দিন সময় লেগে যায়। তো সেই সময়ের ভিতরে যদি আমরা হিসাবে বসি তাহলে আমাদের ভিতরে একটা গরমিল হবে। কারণ আমি নগদান বইতে জমা দেওয়ার সময় জমা হিসাবে লিখে আসছি। অথচ হচ্ছে ব্যাংক কিন্তু এটা যখন কালেকশন হবে বা কালেকশন নাও হতে পারে অনেক সময়। কালেকশন হলে তাহলে আমার অ্যাকাউন্টে জমা করবে। তো সুতরাং এই মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের কারণে ২ জনের ভিতরে গরমিল হতে পারে। তারপরে বকেয়া চেক। বকেয়া চেক হচ্ছে কি? দেখা যাচ্ছে যে আমি কাউকে চেক দিয়ে দিয়েছি।
ব্যাংক থেকে টাকা উঠায় নিবে সে, অথচ সে টাকাটা উঠায় নাই। এরকম সমস্যা হতে পারে। যার কারণে আমি চেকটা যখন দিলাম, তখন আমি ধরে নিলাম যে সে ব্যাংক থেকে আজকেই টাকা উঠায় নিবে। আমার নগদান বই থেকে আমি মাইনাস করে ফেলছি। কিন্তু তারা ব্যাংক থেকে মাইনাস করে নাই। এই কারণে দেখা যাচ্ছে যে কম বেশি হতে পারে। আরেকটা আছে হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ব্যাংক যদি আমার পক্ষ হয়ে কোনো খরচ দিয়ে দেয়। যেমন ব্যাংকে যদি বলা থাকে যে আপনারা ইলেকট্রিসিটি বিল দিয়ে দিবেন। ব্যাংক তাহলে ইলেকট্রিসিটি বিল দিয়ে দিবে। সেক্ষেত্রে সেই টাকাটা হচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে কাটা যাবে। আবার দেখা যাচ্ছে ব্যাংক যদি কোনো চার্জ ধার্য করে, সেলে চার্জটাও আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে মানে টাকাটা কাটা যাবে। এইটা যতক্ষণ না পর্যন্ত আমানতকারী জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ২ জনের ভিতরে একটা গ্যাপ থাকবে। তো এখন একটা হচ্ছে কি অনলাইনের সিস্টেমে যে সুবিধাটা হয়েছে, ব্যাংক কোনো টাকা কাটার সঙ্গে, সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট হোল্ডারের নাম্বারে একটা এসএমএস দেয়। যার ফলে সঙ্গে, সঙ্গে তারা জেনে থাকে। যদি সেটা সাথে, সাথে আপডেট করে তাহলে ২ জনের ভিতরে আর কোনো গরমিল হওয়ার কথা না। ক্রেডিট মেমোরেন্ডাম কিরকম? যে আমার অ্যাকাউন্টে কেউ যদি টাকা জমা করে, আমি যদি সেটা তখন পর্যন্ত জানতে না পারি, এসএমএস না আসা পর্যন্ত বা দেখা যাচ্ছে ব্যাংক আমাকে না জানানো পর্যন্ত, সেই সময়ের মধ্যে আমাদের হিসাবে বসলে কিন্তু গরমিল হবে। এটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। তো এটাও একটা কারণ। আরেকটা হচ্ছে ভুল। ভুল সচরাচর হয় না। মানে ব্যাংকের ভুল সচরাচর হয়ই না বলা যায়। এই ভুলটা আমানতকারীরই হয়ে থাকে। তারপরেও আমরা ধরে নিই যদি ২ পক্ষেরই কোনো ভুল থাকে। ভুলটা এরকম দেখা যাচ্ছে যে আমাদের ৳২৫ একটা চার্জ সেটা ৳৫২ লিখে ফেলছে। এরকম মানে উল্টাপাল্টা হতে পারে বা দেখা যাচ্ছে যে ৳২,০০০ একটা এন্ট্রি সেটা একটা শূন্য বাদ দিয়ে ৳২০০ লিখে ফেলছে। এরকম ভুল মানে খুবই কম হয় আরকি। মানে যারা আমানতকারী তাদেরই এখন আর আসলে ব্যাংকে এই ভুলগুলো এখন হয় না বললেই চলে। মানে এখন দেখা যাচ্ছে যে তারা খুবই সতর্কতার সাথে কাজ করে এবং এখন তথ্য প্রযুক্তির কারণে যে আমানতকারী আছে তার সাথে যোগাযোগ করে সবকিছু ঠিকঠাক করে কাজ করে। এইজন্য ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা এখন খুবই কম হয়। এটা খুব একটা জরুরি বিষয় হয়ে যায় না। আচ্ছা। তো এই বিষয়গুলো সবকিছু মিল করে মানে এই গরমিলগুলো সংশোধন করে আমরা যে বিবরণী তৈরি করব সেই বিবরণীটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এখন বর্তমানে যে মানে প্র্যাকটিসটা আছে সেটা হচ্ছে যে যখন কোনো প্রতিষ্ঠান ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি না করে তারা যেকোনো একটা ব্যালেন্সের সাথে মিল করে। সেটা কিরকম? যে হচ্ছে আমাদের যে ইয়েটা আছে নগদান বই যেটা আছে, সেই নগদান বইটার সাথে ব্যাংকের স্টেটমেন্ট একটা প্রিন্ট করে নিয়ে এসে ব্যাংকে স্টেটমেন্টে যা, যা আছে নগদান বইয়ে সেগুলো মিল করে। তাতে সুবিধা হচ্ছে ব্যাংকে তো সচরাচর ভুল হয় না। মানে ভুল হয়ই না বললে চলে। তাহলে ব্যাংকের স্টেটমেন্টের সাথে আমার নগদান বইটা মিল করে নিলেই হলো। এখন মিল করতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে ২-১ টা সমন্বয় কম বেশি হতে পারে। তখন ব্যাংকের মানুষের সাথে আলোচনা করে যে এটা কবে দিয়েছিলাম আমি চেক বা কবে টাকা ওঠানো হয়েছে, সেগুলো A to Z সমন্বয় করে এটা ঠিক করে ফেলে। যার ফলে এখন ব্যাংক সমন্বয় বিবরণী করাটা খুবই সহজ। তো এখন এই ব্যাংক সমন্বয় বিবরণী করার দরকারটা কি আসলে? এটার উদ্দেশ্যটা কি? মানে প্রতিষ্ঠান কেন করে? যদিও সব হিসাবই ঠিক থাকে মোটামুটি। এটার ১ নম্বর হচ্ছে যে আমার মানে নির্দিষ্ট সময় শেষে ব্যাংকে জমা বা জমা অতিরিক্ত মানে লোনের পরিমাণ কত আছে এটা নির্ণয় করা যায়। তো এটা এখন আসলে খুবই সহজ বুদ্ধি হচ্ছে ব্যাংকের স্টেটমেন্ট নিলেই জানা যায়। এটা তখন থেকে এই তৈরি না করলেও জানা যায়। আচ্ছা। এরপর আসি গড়মিলের কারণ নির্ণয়। এই যে আমরা যে কারণগুলো পড়লাম, এই কোন কারণে আমাদের গড়মিলটা হচ্ছে? মানে আমাদের নগদান বইয়ের সাথে মানে ব্যাংক বিবরণী সেটা এখান থেকে পাওয়া যায়। আরেকটা হচ্ছে নিরীক্ষা কার্যক্রমের সহায়তা। নিরীক্ষাগার যখন অডিট আসবে, তো অডিট যদি কোনো ব্যাখ্যা জানতে চায়, ব্যাংক লেনদেন সম্পর্কিত, তখন এটা দিয়ে আমরা তাদেরকে এক্সপ্লানেশন করতে পারি আরকি। এরপরে ভুল বোঝাবুঝি থাকে না। মানে ব্যাংকের সাথে আমাদের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে লেনদেন নিয়ে সেগুলো আর থাকে না। আর সর্বোপরি হচ্ছে ভুলগুলো সংশোধন করার জন্য। যদি আসলে কোনো ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো কিভাবে সংশোধন করা যায়, সেই উদ্দেশ্যে আমাদের ব্যাংক সমন্বয় বিবরণীটা তৈরি করা হয়। তো ব্যাংক সমন্বয় বিবরণীর প্রাথমিক যে আজকে ক্লাস, ব্যাংক সমন্বয় বিবরণীর ধারণা এবং উদ্দেশ্য, এটুকুই ছিল। আশা করি সবাই মানে বিষয়টা বুঝতে পেরেছে। এবার আমরা আগামী ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে নগদান বই এবং ব্যাংক বিবরণীর মধ্যে গড়মিলের যে কারণগুলো আমরা দেখে আসলাম একটু স্বল্পভাবে, সেটা আমরা বিস্তারিতভাবে উদাহরণসহ আলোচনা করব আগামী ক্লাসে। তারপরে আমরা আসলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের যে নিয়ম
আর নিয়ম বলতে হচ্ছে আমরা কি টেকনিকগুলো এপ্লাই করতে পারি, কৌশলগুলো, সেইগুলো নিয়ে আমরা কথা বলব তারপরের ক্লাসে। হুম। তো যাই হোক সবাইকে ক্লাসে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর আগামী ক্লাসে সাথে পাবো এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।